আমি এটা স্যার বলতে চাইছিলাম স্যার, ওই আপনার এখন 6টার একটু 10 থেকে 15 মিনিট পিছিয়ে দিলে হয় না? কারণ মাগরিবের আজানটা হ্যাঁ, আমরা নেক্সট এখন তো ক্লাস অনেক 6টার কাছাকাছি যে নামাজ পড়ে মানে শুরু। 6টা 15 থেকে নিব, নেক্সট ক্লাসগুলো 6টা 15 থেকে নেব। জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনারা অনেকেই হচ্ছে আমাদের স্যার ওই স্লাইড গুলো দরকার ছিল, শীটগুলো আচ্ছা মানে আমি স্লাইডগুলো দিলেন না ব্যাপারে বুঝলাম না এখন। হ্যাঁ, বুঝতে পারছি আপনাদের কথা। অনেকে স্লাইড চেয়েছিলেন, তাই তো? তো আমি যেটা জি স্যার। বলবো, আপনাদের যে ক্লাসগুলো হচ্ছে, আপনারা যেমন এখন আমি আজকে যে ক্লাসটা করাবো, আপনাদের যে কোশ্চেন গুলো এখানে আমি মার্ক করছি বা তুলে ধরছি, এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। আল্লাহ চাহে তো আগামী বুধবার, মানে হচ্ছে শনিবারে রবিবারে মানে একটা ক্লাস আছে আমাদের, তারপরে বুধবারে, তাই না? বুধবারে আমরা ফুললি একটা সাজেশন দিয়ে দেবো পুরো বইয়ের উপর। ঠিক আছে? জি পুরো বইয়ের উপরে একটা সাজেশন ইনশাল্লাহ ক্লিয়ার করে দিয়ে দেবো। সেই জন্য আমি বলতেছি, আমি চিন্তা করতেছি যে যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসের উপরে আপনারা ভালো করে একটু এই প্রশ্নগুলো কমপ্লিট করেন। তাহলে ফুল যে আপনার সাজেশনটা যখন পাবেন, দেখবেন যে ওইখান থেকে আপনাদের অনেক প্রশ্ন হয়ে গেছে, আপনারা একটু ভালো করে পড়লে ভালো করতে পারবেন ইনশাল্লাহ। তো আচ্ছা, আমরা আজকে বিজনেস অর্গানাইজেশন ওকে এন্ড স্যার। কমিউনিকেশনের 5ম অধ্যায় থেকে শুরু করব। 5ম অধ্যায়টা মূলত হচ্ছে যোগাযোগ ভিত্তিক। 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম এই 4টা অধ্যায়। আমরা এখানে আজকে 3টা অধ্যায়ের প্রশ্ন তুলে ধরছি। আচ্ছা, এটা হচ্ছে 5ম, 6ষ্ঠ, এটা 7ম হবে। সরি, এই অধ্যায়টা 6ষ্ঠ না, 7ম হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, 7ম অধ্যায়। তো আমরা এখানে 3টা অধ্যায় আসলে একই রকম আলোচনা, একই বিষয়, একটা টপিকস এর উপর। তো আলোচনা মূলত যোগাযোগ নিয়ে 4টা অধ্যায় আলোচনা করছি। আমরা 3টা অধ্যায় আজকে তুলে ধরছি। আমরা চেষ্টা করব অধ্যায়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আমরা 5ম অধ্যায় থেকে 2টা প্রশ্ন নির্বাচন করছি। প্রথম প্রশ্নটা হচ্ছে যোগাযোগ কাকে বলে, যোগাযোগের কার্যাবলী বর্ণনা করো। আর 2 নাম্বার হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া কি, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট। যোগাযোগ প্রক্রিয়া কি, যোগাযোগ প্রক্রিয়ার আবশ্যকীয় যে উপাদান সেটা চিত্রের সাহায্যে দেখানোর জন্য বলা হয়েছে। তো এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন, বট প্রশ্নের মধ্যে ক বিভাগে। আর 6ষ্ঠ অধ্যায় যেটা রয়েছে সেখানে হচ্ছে যোগাযোগ মডেল কাকে বলে। এই প্রশ্নটা সাধারণত ছোট প্রশ্নের মধ্যে আসে, বট প্রশ্নে আসে না। ছোট প্রশ্নে হয়তো ক বিভাগ বা খ বিভাগে আসতে পারে। যোগাযোগ মডেল কাকে বলে। আর ব্রড প্রশ্নের মধ্যে আপনার ফলাবর্তন কাকে বলে, সফল যোগাযোগের জন্য ফলাবর্তন অপরিহার্য কেন, মানে ফলাবর্তন ব্যতীত একটা সফল যোগাযোগ কেন সম্পূর্ণ হতে পারে না, এই প্রশ্নটি করা হয়েছে। এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায় থেকে আমরা এই 2টা প্রশ্ন ধরছি। আর 7ম যে অধ্যায় রয়েছে সেখানে আমরা মোটামুটি 4টা প্রশ্ন ধরছি। এখানে হচ্ছে যোগাযোগ, যোগাযোগ কি ধরনের হতে পারে। মূল প্রশ্ন কিন্তু এটাই, যোগাযোগ কি ধরনের হতে পারে, বিভিন্ন প্রকার যোগাযোগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। যোগাযোগের যে প্রকারভেদ গুলো রয়েছে, কোন কোন মাধ্যমে বা কি কি প্রকার রয়েছে, সেই প্রকারগুলো বিস্তারিত সবগুলো প্রকারই সংক্ষেপে আলোচনা করার জন্য বলা হয়েছে। এই যে আমরা তারপরে 2 নাম্বার যে প্রশ্নটা দেখতেছি, দ্বিমুখী যোগাযোগ কাকে বলে, দ্বিমুখী যোগাযোগের সুবিধা অসুবিধা আলোচনা করব। জি, 2য় নাম্বার যে প্রশ্নটা রয়েছে, দ্বিমুখী যোগাযোগ কাকে বলে, দ্বিমুখী যোগাযোগের সুবিধা অসুবিধা আলোচনা করো। এটা হচ্ছে এই যোগাযোগেরই একটা প্রকার। আবার আনুষ্ঠানিক যোগাযোগ কাকে বলে, আনুষ্ঠানিক যোগাযোগের সুবিধা অসুবিধা আলোচনা করো। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগের পার্থক্য লেখো। এই প্রশ্নটা হচ্ছে এই আনুষ্ঠানিক যোগাযোগ ও অনানুষ্ঠানিক যোগাযোগ, এটাও হচ্ছে যোগাযোগের প্রকার, 2টা প্রকার। তারপর হচ্ছে লিখিত যোগাযোগ কি, এর সুবিধা অসুবিধা গুলো আলোচনা করো। এটাও হচ্ছে যোগাযোগেরই প্রকার। আমরা পর্যায়ক্রমে এগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা শুরুতেই হচ্ছে 5ম অধ্যায়ে যোগাযোগ কাকে বলে এই বিষয়টা নিয়ে আজকে শুরুতে আমরা আলোচনা করব। আচ্ছা, যোগাযোগ বলতে আসলে আমরা যেটা বুঝি, পারস্পরিক পারস্পরিক সমঝোতা ও বোধগম্যতার আনয়নের জন্য 2 বা ততোধিক ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে। তাহলে 2 বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে তথ্য ভা তথ্য বা ভাবের বিনিময় বা আদান প্রদানকে কি বলা হয়, যোগাযোগ বলে। আমরা সহজ ভাষায় যোগাযোগ মানে হচ্ছে পারস্পরিক সমঝোতা বা বোধগম্যতা আনয়নের জন্য, পারস্পরিক সমঝোতা ও বোধগম্যতা আনয়নের জন্য 2 বা ততোধিক, 2 হতে পারে তার অধিকও হতে পারে, তাহলে 2 বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে তথ্য
আদান প্রদানকে কি বলা হয়? যোগাযোগ বলে। তাহলে আমি আশা করি সকলে বুঝছেন যোগাযোগ জিনিসটা কি। আপনারা কি বুঝতে পেরেছেন যোগাযোগ কি? আপনাদের কথা বোঝা যাচ্ছে না। আপনারা কি কথা বুঝতে পারতেছেন আমার? জি স্যার, জি বোঝা স্যার। যায়। হ্যাঁ, আমরা কি জি বললাম স্যার, যে বুঝছি। মানে হচ্ছে সহজ কথায় যদি আমরা বুঝি একজনের বিষয়টা আরেকজন বোধগম্য হওয়ার জন্য বা সমঝোতা ও বোধগম্যতা আনয়নের জন্য দুই বা ততোধিক ব্যক্তি হতে পারে, সেটা প্রতিষ্ঠানও হতে পারে। অনেক সময় যেহেতু কারবারের ক্ষেত্রে অনেক সময় আমরা প্রতিষ্ঠানে যোগাযোগ করে থাকি, আবার ব্যক্তি ব্যক্তিও যোগাযোগ করে থাকে। তাহলে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান প্রদানকে কি বলা হয়? যোগাযোগ বলে। এটা হচ্ছে সহজ ভাষায় যে আমরা যোগাযোগ কাকে বলি। এছাড়াও আমরা যদি এখানে একটা পারিভাষিক সংজ্ঞা দেখি, অধ্যাপক লুইস এ অ্যালেন বলেন যে একে অন্যের মনে বোধ জাগ্রত করার নিমিত্তে যে সব কার্য সম্পাদন বা ব্যবস্থা গ্রহণ করে, আচ্ছা, এদের সমষ্টি হলো যোগাযোগ। তাহলে হচ্ছে কি একে অন্যের মনে বোধ জাগ্রত করার নিমিত্তে, মানে বোধ জাগ্রত করার নিমিত্তে যেসব কার্য সম্পাদন বা ব্যবস্থা গ্রহণ করে, কার্য সম্পাদন বা ব্যবস্থা গ্রহণ করে, এদের সমষ্টি হলো কি? যোগাযোগ। তাহলে আমরা প্রাথমিকভাবে যোগাযোগ কাকে বলে সেটা বুঝলাম। এবার আসি আমরা, যেহেতু আমরা কারবার নিয়ে আলোচনা করতেছি, কারবার যোগাযোগ কাকে বলে এটা আমরা একটু জেনে নেই। ঠিক আছে? কারবার যোগাযোগ বলতে আমরা যেটা বুঝি যে কারবার যোগাযোগ বা ব্যবসা বাণিজ্য আচ্ছা, কারবার বা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ব্যাপারে যখন দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে তথ্য বা ভাবের আদান প্রদান হয়, তখন তাকে কারবার যোগাযোগ বলে। আমরা প্রথমে যেটা জেনেছি যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যখন তা বোধগম্যতার জন্য তথ্যের আদান প্রদান বা ভাবের আদান প্রদান ঘটে, তখন সেটাকে যোগাযোগ বলে। আর এই যোগাযোগটা যখন হচ্ছে কারবার সম্পর্কিত হবে, তখন তাকে কি বলা হয়? কারবার যোগাযোগ বলবে। আবার কথাটা আমরা বোঝার চেষ্টা করি। কারবার বা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ব্যাপারে, কারবার বা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে, দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যখন কোনো তথ্যের আদান প্রদান ঘটে, তখন তাকে কি বলা হয়? কারবার যোগাযোগ বলে। আমি আশা করি সকলেই কথাটা বুঝতে পারছেন। তাহলে একটা ব্যাপার হচ্ছে যে যোগাযোগ কাকে বলে, আরেকটা হচ্ছে কি কারবার যোগাযোগ কাকে বলে। এই বিষয়টা আমরা পার্থক্য বুঝতে পারছি যে যোগাযোগ হচ্ছে যে বোধগম্যতা আনয়নের জন্য দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যখন কি করা হয়, কোনো তথ্যের আদান প্রদান করা হয়, তখন সেটা হচ্ছে যোগাযোগ। আর এই যোগাযোগটা যখন কোনো ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে হবে, মানে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যখন কোনো তথ্য আদান প্রদান বা বিনিময় করা হবে, তখন তাকে কি বলা হয়? কারবার যোগাযোগ বলা হবে। সহজ কথা। এবার আমরা আমাদের যে প্রশ্ন ছিল যে কারবার যোগাযোগ যোগাযোগ কাকে বলে এবং কারবার বা ব্যবসায়িক যোগাযোগের পরিধি বা আওতা বা কার্যাবলী, আমাদের প্রশ্নের মধ্যে চাইছে কার্যাবলী কাকে বলে, কার্যাবলীগুলি আলোচনা করো। কারবার যোগাযোগের বা ব্যবসায়িক যোগাযোগের কার্যাবলী। কিন্তু এখানে খেয়াল করো, পরিধি, আওতা, কার্যাবলী যেটাই আসুক, প্রশ্ন অ্যান্সার একটাই হবে। তাহলে হচ্ছে ১ নম্বর কার্যাবলী, কারবার যোগাযোগের প্রথম যে কার্যাবলী সেটা আমরা বলতে পারি যে সম্পদ আহরণ। সম্পদ আহরণ বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, কারবারের উৎপাদন কার্য আরম্ভ করার জন্য প্রথমেই প্রয়োজন হচ্ছে সেই উৎপাদন কার্য পরিচালনার জন্য কাঁচামাল। আর এই সকল কাঁচামাল বা যন্ত্রাংশ বা জনশক্তি যা দরকার, এই সকল বিষয় উৎপাদনের জন্য এসব বস্তুগত ও জনসম্পদ আরোহণের ক্ষেত্রে বিভিন্ন উৎসের সঙ্গে কি করতে হয়? যোগাযোগ স্থাপন করলে সেগুলো সংগ্রহের জন্য সহজসাধ্য হয়ে ওঠে। মানে যে সকল উৎপাদন কার্যে নিয়োজিত যে সকল উপাদান রয়েছে, জনবল রয়েছে, এই সকল কিছু যখন কি করতে হয়? সংগ্রহ করতে হয়। এই সংগ্রহ করার জন্য কি করতে হয়? যোগাযোগ স্থাপন করতে হয়। তাহলে হচ্ছে প্রথমত আমরা এই কারবার যোগাযোগের যে কার্যাবলী রয়েছে তার প্রথমটা আমরা বলতে পারি যে সম্পদ আহরণ। তারপরে ২ নম্বরে হচ্ছে যেহেতু এই সম্পদ আহরণ করার পরে পরবর্তী কাজ হচ্ছে গিয়ে উৎপাদন সম্পন্ন করা। তাহলে আধুনিক উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণরূপে যোগাযোগ নির্ভর। পণ্য উৎপাদনের নিমিত্তে বিভিন্ন উৎস হতে সংগৃহীত মাল মশলা বা কাঁচামাল ও জনশক্তি উৎপাদন কার্যে নিয়োজিত করণে এবং পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের প্রতিটি স্তরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আবশ্যক হয়। এক্ষেত্রে যোগাযোগ একমাত্র বাহন। এই যে পারস্পরিক যে যোগাযোগ বা সহযোগিতার ভিত্তি, এটা কিসের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে? এই পারস্পরিক সহযোগিতাটা সম্পন্ন হয়ে থাকে যোগাযোগের মাধ্যমে। তাছাড়া উৎপাদন পরিকল্পনা প্রণয়ন,
উৎপাদনের বিভিন্ন উপকরণের মজুতকরণ, যন্ত্রপাতির বিন্যাস প্রভৃতির ক্ষেত্রে যোগাযোগ প্রয়োজন হয়। কাজেই উৎপাদন সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ কারবার বা ব্যবসায়িক যোগাযোগের আওতাভুক্ত। তাহলে আমরা প্রথমটা জানলাম যে সম্পদ আহরণ মানে হচ্ছে উৎপাদনের নিয়োজিত সকল ধরনের উপাদান বা উপকরণ কি করা, সংগ্রহ করা, সেক্ষেত্রে যে যোগাযোগটা করতে হয় সেটাই হচ্ছে সম্পদ আহরণ। 2 নাম্বার হচ্ছে উৎপাদন। তারপরে 3 নাম্বারে যাই আমরা, এই উৎপাদন করার পরবর্তী কাজ হচ্ছে গিয়ে বন্টন করা। যে কোনো উৎপাদন প্রতিষ্ঠান যখন কোনো পণ্যদ্রব্য উৎপাদন করবে, উৎপাদন করার পরবর্তী স্টেপে তাকে কি করতে হবে, এই পণ্যদ্রব্য ভোক্তা বা পাইকারি কারবারিদের কাছে কি করবে, বিক্রয় করে বা বন্টন করবে। সেক্ষেত্রে হচ্ছে কারবার যোগাযোগের আওতায় কেবলমাত্র উৎপাদনের ক্ষেত্রেই ব্যাপৃত নয়, উৎপাদিত পণ্যদ্রব্য বন্টনের ক্ষেত্রেও যোগাযোগ প্রক্রিয়া বিস্তৃত। তাহলে হচ্ছে এই পণ্যটা যথাযথভাবে তুমি যদি কি করতে চাও, বিপণন করতে চাও, তাহলে সেখানেও কি করতে হবে, যোগাযোগ সম্পন্ন করতে হবে। আচ্ছা, পণ্যদ্রব্য উৎপাদনের পর ভোক্তাদের নিকট এর বন্টনের প্রয়োজনীয়তা অনুভব হয়। কেননা উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানো না গেলে উৎপাদকের উদ্দেশ্য যেমন অর্জিত হয় না, তেমনি ভোক্তার চাহিদাও মেটে না। একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান তার পণ্য শুধুমাত্র উৎপাদন করে রেখে দিলে হবে না, এই পণ্যটা চাহিদা অনুযায়ী ভোক্তার নিকট কি করতে হবে, প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে এই যে কি করতে হবে, বন্টন, এটা হচ্ছে বন্টন বলা হয়। এই বন্টন ক্ষেত্রে যোগাযোগ অপরিহার্য একটি মাধ্যম। তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে কারবার ব্যবস্থাপনার অন্যতম কারবার যোগাযোগের অন্যতম একটি কার্যাবলী হচ্ছে বন্টন। তারপর হচ্ছে উৎপাদন ও বন্টনের সহায়ক কার্যকলাপ। উৎপাদন ও বন্টনের সহায়ক কার্যকলাপ। ব্যবসায়িক যোগাযোগ, আচ্ছা, ব্যবসায়িক যোগাযোগ উৎপাদন ও বন্টন কার্যের পাশাপাশি উৎপাদন ও বন্টন কার্যে সহায়ক কার্যকলাপের ক্ষেত্রে পরিব্যাপ্তি। তাহলে যেই কথাটা বলছে যে ব্যবসায়িক যোগাযোগ উৎপাদন ও বন্টন কার্যের পাশাপাশি, উৎপাদন ও বন্টন কার্যের পাশাপাশি উৎপাদন ও বন্টন কার্যের সহায়ক কার্যকলাপের ক্ষেত্র পরিব্যাপ্ত। মানে উৎপাদন এবং বন্টন কাজের যে সহায়ক কার্যকলাপ রয়েছে সেগুলোর ক্ষেত্রে এটা ব্যাপ্তিত, পরিব্যাপ্তি। উৎপাদিত পণ্যদ্রব্য ভোক্তাদের নিকট বন্টনের সময় পণ্যের পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংক, বীমা প্রভৃতির ক্ষেত্রে যোগাযোগ সাহায্য নিতে হয়। যোগাযোগের সাহায্য যেমন উৎপাদন কার্য চালানোর জন্য কাঁচামাল আনয়ন এবং উৎপাদিত পণ্যদ্রব্য ভোক্তাদের নিকট প্রেরণের জন্য পরিবহনের প্রয়োজন হয়। আবার উৎপাদন কার্যে ব্যবহৃত এসব কাঁচামাল উৎপাদিত পণ্যদ্রব্য সংরক্ষণের জন্য কি গুদামের প্রয়োজন হয়। যোগাযোগের মাধ্যমে এসব সম্ভব। তাছাড়া উৎপাদন কার্য পরিচালনা ও উৎপাদিত পণ্য বন্টনের জন্য অর্থের প্রয়োজন পড়ে, ব্যাংকের সাথে যোগাযোগ করে এই অর্থ সংগ্রহ করতে হয়। উপরন্তু ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য বীমা কোম্পানির সাথে চুক্তি করতেও যোগাযোগের সাহায্য নিতে হয়। মোট কথা, উৎপাদন ও বন্টনের সহায়ক যাবতীয় কার্যকলাপ সম্পাদনে যে যোগাযোগ রক্ষা করতে হয় তা কারবার যোগাযোগের আওতাভুক্ত। সুতরাং উৎপাদন ও বন্টন কার্য সহায়ক যে সকল কার্যকলাপ রয়েছে এটাও হচ্ছে কি কারবার যোগাযোগের একটি কার্যকলাপ। তারপরে 5 নম্বর আমরা দেখতেছি কারবার যে গবেষণা। কারবার সম্পর্কে আমরা যে ধরনের গবেষণা সম্পন্ন করে থাকি, তাহলে কারবারি সংগঠনকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নতুন নতুন পদ্ধতি, কৌশল ও ধারণা উদ্ভাবনের আবশ্যক হয়। এজন্য বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম চালাতে হয়। সুস্থ যোগাযোগ ব্যবস্থা এ ধরনের গবেষণামূলক কার্যক্রমের জন্য অপরিহার্য। কারবার গবেষণার বিভিন্ন পর্যায় যেমন উপাত্ত সংগ্রহ, সংকলন, পর্যবেক্ষণ, নিরীক্ষণ ইত্যাদির ক্ষেত্রে যোগাযোগ বিরাজমান। তার মানে হচ্ছে আমি যে পণ্যটা উৎপাদন করতেছি সেই পণ্যটা ভোক্তার চাহিদা অনুযায়ী কতটুকু উপযোগী বা বাজার কি চাচ্ছে সেই সকল বিষয় নিয়ে, বা আমার পণ্যটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন, এই সকল বিষয় নিয়ে যখন একজন কারবারিকে তার কি করতে হয়, বাজার গবেষণা করতে হয় বা পণ্য নিয়ে তার কি করতে হয়, গবেষণা করতে হয়। এই সকল গবেষণামূলক কাজে কারবারের যে সকল গবেষণামূলক কার্যাবলী রয়েছে এগুলো সম্পাদন করার জন্য যোগাযোগ অপরিহার্য ভূমিকা পালন করে। সুতরাং আমরা বলতে পারি যে কারবার যোগাযোগের একটি অপরিহার্য কাজ হচ্ছে কারবার গবেষণা। তারপর হচ্ছে প্রচার। বর্তমান ব্যবসা জগতে পণ্য বিপণনের ক্ষেত্রে প্রচার একটি বিশেষায়িত কার্যক্রম, যার দ্বারা গ্রাহকদের কারবারের পণ্যদ্রব্য ও সেবা বিক্রয় সম্পর্কে অবগত ও আগ্রহী করে তোলা হয়। পণ্যদ্রব্য ও সেবা কর্মের প্রচারের ক্ষেত্রেও ব্যবসায়িক যোগাযোগ আওতা বিস্তৃত। তাহলে হচ্ছে পণ্যদ্রব্য ও সেবা কর্মের প্রচারের ক্ষেত্রেও কি ব্যবসায়িক যোগাযোগের আওতা বিস্তৃত।
তারপরের পয়েন্ট হচ্ছে কারবার ব্যবস্থাপনা। কারবার ব্যবস্থাপনাও হচ্ছে যে কারবার যোগাযোগের একটি কার্যাবলী। কারবার ব্যবস্থাপনা কিভাবে কার্যাবলী? কারবারকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যবস্থাপনাই মূল চালিকা শক্তি। কারণ সঠিক ব্যবস্থাপনা ব্যতীত কখনোই উৎপাদন প্রতিষ্ঠান তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না। ফলে ব্যবস্থাপককে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের নিমিত্তে যেসব কার্য সম্পাদন করতে হয় তা প্রতিটি পদক্ষেপেই যোগাযোগ নির্ভর। মানে হচ্ছে ব্যবস্থাপক যারা থাকবেন প্রতিষ্ঠানের বা উৎপাদক প্রতিষ্ঠানের বা কারবারের যারা ব্যবস্থাপক থাকবেন, সেই প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের নিমিত্তে যেসব কার্য সম্পাদন করতে হয় তার প্রতিটি পদক্ষেপে যোগাযোগ নির্ভর। যোগাযোগ কারবার ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু হিসেবে বিভিন্ন ব্যবস্থাপকীয় কার্যকলাপ কার্যাবলী যথা পরিকল্পনা প্রণয়ন, তারপর হচ্ছে কি পরিকল্পনা প্রণয়ন, তারপর হচ্ছে নির্দেশনা, সমন্বয় সাধন, পেশনা ও প্রণোদনা ও নিয়ন্ত্রণ ইত্যাদি সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্ন করে। তাই কারবার ব্যবস্থাপনা সমুদয় কর্মপ্রক্রিয়া যোগাযোগের আওতাধীন। তার মানে হচ্ছে কারবার যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনাও কি যোগাযোগের আওতাধীন, যা আমরা কারবার যোগাযোগের একটি কাজ হিসেবে বিবেচনা করতে পারি। শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক কারবারের সফলতার পূর্বশর্ত। হচ্ছে সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। এখানে সম্পর্কটা থাকতে হবে কারবার সাথে, শ্রমিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ। আচ্ছা, এটা যদি থাকে তাহলেই যদি কারবারের সফলতা অর্জন করতে হয়, এটা হচ্ছে একটা পূর্ব শর্ত হিসেবে বিবেচনা করা হয়। এই সম্পর্ক যোগাযোগের উপর ভিত্তি করে স্থাপিত হয়। যেখানে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ভাবের আদান প্রদান হয়, সেখানেই স্বাভাবিকভাবেই উন্নত ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদের সঙ্গে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চললে শ্রমিক কর্মীদের অসুবিধা সম্পর্কে ব্যবস্থাপনা অবহিত হতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সক্ষম হয়। এমনিভাবে প্রতিষ্ঠানের সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কাজেই উন্নত শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক সৃষ্টি ও তা বজায় রাখার জন্য ব্যবহার অপরিহার্য। যোগাযোগের ব্যবহার অপরিহার্য। সুতরাং আমরা বলতে পারি যে শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের ক্ষেত্রেও কারবার যোগাযোগ অন্যতম ভূমিকা পালন করে বা কারবার যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কাজ। তারপরে আন্তর্জাতিক বাণিজ্য। বর্তমান যোগাযোগ কেবল অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে সীমাবদ্ধ নয়, ভৌগোলিক সীমা অতিক্রম করে প্রসারিত হয়েছে দেশে দেশান্তরে। তাহলে যোগাযোগের মাধ্যমেই এক দেশের সাথে অন্য দেশের ব্যবসা বাণিজ্য সংগঠিত হচ্ছে এবং এর বদৌলতে আজ পৃথিবীর এক প্রান্তে একটি দ্রব্য উৎপাদিত হলে অন্য প্রান্তে ভোক্তারা তা নিজের স্থানে বসেই ক্রয় করতে ও ভোগ করতে পারছে। সুতরাং আমরা বলতে পারি যে আন্তর্জাতিক যে বাণিজ্য রয়েছে এটাও কিসের মাধ্যমে? যোগাযোগের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। সুতরাং কারবার যোগাযোগের অন্যতম আরো একটি কাজ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য কার্যাবলী বা পরিধি বা আওতা আমরা বলতে পারি। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে ব্যবসায়ী কারবার যোগাযোগের কার্যাবলী। প্রশ্ন ছিল কারবার যোগাযোগের কার্যাবলী। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আমি যে এতক্ষণ বললাম বিষয়গুলো বা যে টপিকস গুলো নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, যে কারবার যোগাযোগের কার্যাবলী। যোগাযোগ মানে হচ্ছে একজন আরেকজনের মধ্যে ভাবের আদান প্রদান, ঠিক আছে, মনোভাব ব্যক্ত করা, তাই না? আমরা বলেছিলাম যে যখন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান কি করে কারবার সম্পর্কিত বিষয় তথ্য আদান প্রদান করে থাকে, তখন সেটা হচ্ছে কারবার যোগাযোগ, তাই না? তো এই কারবার যোগাযোগের কি কি কার্যাবলী বা পরিধি কি বা আওতাটা কি, এই কোশ্চেন যদি আপনাদের পরীক্ষায় আসে তাহলে আমরা এই পয়েন্টগুলো আমরা আলোচনা করতে পারবো। এক নম্বরে বলছি যে সম্পদ আরোহণ। যেহেতু সম্পদ যদি কাঁচামাল সংগ্রহ করতে হয় সেটা হচ্ছে কারবার কি করবে, ব্যবস্থাপনা যারা থাকেন তারা হচ্ছে যোগাযোগের মাধ্যমে সম্পন্ন করে থাকেন। যোগাযোগ ব্যতীত কি যে সকল উপকরণ বা উপাদান প্রয়োজন হয় সেটা সংগ্রহ করা সম্ভব নয়। এবং দুই নাম্বার কাজ হচ্ছে উৎপাদন, তাই না? উপকরণ সংগ্রহ করার পর উৎপাদন সম্পন্ন করে, তাহলে উৎপাদন কার্য সম্পন্ন করার জন্য কি যোগাযোগ অপরিহার্য। তারপরে বন্টন, উৎপাদিত পণ্য ভোক্তার কাছে বা হচ্ছে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেখানে যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। তারপর হচ্ছে উৎপাদন ও বন্টন সহায়ক যে সকল কার্যাবলী যেমন গুদামজাত করা, তারপর হচ্ছে পরিবহন ব্যবস্থা, এগুলোর ক্ষেত্রে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে হচ্ছে কারবার যোগাযোগের একটি কাজ হিসেবে আমরা এটা বলতে পারি। তারপরে হচ্ছে কারবার গবেষণা। তাহলে হচ্ছে পণ্য উৎপাদন করতেছি, মার্কেটে অন্যর সাথে আমাকে যদি টিকে থাকতে হয়, তাহলে অন্যদের পণ্যের কোয়ালিটি, আমার পণ্যের কোয়ালিটি, ভোক্তার চাহিদা, এই সার্বিক বিষয় আমাদের কি করতে হবে? গবেষণা করতে হবে। তাহলেই হচ্ছে আমি ভোক্তার চাহিদা অনুযায়ী কোয়ালিটি সম্পন্ন পণ্য উৎপাদন করতে পারবো। তাহলে এই গবেষণার ক্ষেত্রেও হচ্ছে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তারপরে হচ্ছে আমার প্রচার। প্রচারের ক্ষেত্রেও আমরা দেখি যে পণ্য উৎপাদন করার পর ভোক্তাকে সেই বিষয় সম্পর্কে অবগত করার জন্য আমরা কি করি? প্রচার কার্য সম্পন্ন করে থাকি। ঠিক আছে? যে এই পণ্যটা এই কোয়ালিটি সম্পন্ন, সেটা ভোক্তাকে যখন অবহিত করা হয় তাহলে সেই বিষয় সম্পর্কে ভোক্তা কি হয়? আগ্রহী হয়, ক্রয় করতে আগ্রহী হয়ে ওঠে। সেই সকল এই প্রচারের ক্ষেত্রেও হচ্ছে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কারবার যোগাযোগের আরো একটি কাজ বলতে পারি যে প্রচার। তারপরে কারবার ব্যবস্থাপনা। তাহলে ব্যবস্থাপনায় যারা রয়েছেন তাদের যদি লক্ষ্যে পৌঁছতে হবে, অভিষ্ট কারবারের আর অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যবস্থাপনা কি করে? গুরুত্বপূর্ণ ভূমিকা। কারণ হচ্ছে ব্যবস্থাপনার মাধ্যমেই এর সফলতা বা ব্যর্থতা নির্ভর করে। ঠিক আছে? তো ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের নিমিত্তে যে সকল কার্য সম্পাদন করতে হয় তার প্রতিটি পদক্ষেপে কি করতে? যোগাযোগ নির্ভর। কারণ সশরীরে গিয়ে সব ক্ষেত্রে কাজ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে হচ্ছে সেটাও কি কারবার ব্যবস্থাপনা, সেটাও হচ্ছে কি যোগাযোগ নির্ভর। সুতরাং কারবার যোগাযোগের অন্যতম একটি কাজ হিসেবে আমরা কারবার ব্যবস্থাপনা বিবেচনা করতে পারি। তারপর শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। শ্রম এবং ব্যবস্থাপনা মানে যারা হচ্ছে শ্রমিক শ্রেণী রয়েছে এবং যারা হচ্ছে ব্যবস্থাপনায় রয়েছেন বা পরিচালক বিন্দু রয়েছেন তাদের মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে, এটা হচ্ছে কিসের মাধ্যমে? যোগাযোগ ব্যতীত কখনো সম্ভব নয়। দেখা যায় শ্রমিকদের যে সুবিধা অসুবিধা রয়েছে তারা কি করে? যারা ব্যবস্থাপনা বা হচ্ছে পরিচালক রয়েছেন তাদের সাথে আলাপ যোগাযোগের মাধ্যমে হচ্ছে সমস্যা উল্লেখ করে এবং হচ্ছে সেই উল্লেখিত সমস্যাগুলো কি যারা ব্যবস্থাপনা রয়েছে তারা সমাধান করে থাকে। তারপর আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হচ্ছে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ছিল আমাদের প্রথম কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন কি আছে? যোগাযোগ প্রক্রিয়া কি? যোগাযোগ প্রক্রিয়ার আবশ্যকীয় উপাদান গুলো চিত্রের সাহায্যে দেখাও। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক সময় পরীক্ষায় আসে। যোগাযোগ প্রক্রিয়ার আবশ্যকীয় উপাদানগুলো। যোগাযোগ প্রক্রিয়ার আবশ্যকীয় মানে হচ্ছে যেটা যোগাযোগ প্রক্রিয়ার আবশ্যকীয় উপাদানগুলো কি কি সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। আচ্ছা, যোগাযোগ প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। যোগাযোগ প্রক্রিয়ার তাহলে হচ্ছে যে প্রক্রিয়া আছে, যোগাযোগ প্রক্রিয়া মানে কি? যোগাযোগ প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কি করা যোগাযোগ সম্পন্ন করা হয় সেটাই হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয়? যোগাযোগ সম্পন্ন করা হয়। আচ্ছা, প্রাথমিক দৃষ্টিতে যোগাযোগ প্রক্রিয়ায় প্রধানত 3টি উপাদান পরিলক্ষিত হয়। প্রাথমিক দৃষ্টিতে যোগাযোগ প্রক্রিয়ায় প্রধানত কয়টি? 3টি উপাদান পরিলক্ষিত হয়, যথা হচ্ছে যোগাযোগকারী বা বার্তা প্রেরক, যিনি হচ্ছেন তথ্যটা কি করেন বা তথ্য বা বার্তা কি করেন? প্রেরণ করেন। আচ্ছা, সংবাদ বা তথ্য। 2 নাম্বার হচ্ছে কি? সংবাদ বা তথ্য। তারপরে এবং হচ্ছে যোগাযোগ গ্রহীতা বা বার্তা প্রাপক। তাহলে এখানে সাধারণভাবে প্রাথমিকভাবে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ার উপাদান কয়টি? 3টা। 1 নাম্বার হচ্ছে যিনি বার্তা প্রেরণ করেন সেই ব্যক্তি, 2 নাম্বার হচ্ছে বার্তা বা সংবাদ বা তথ্য, আর 3 নাম্বার হচ্ছে যোগাযোগ গ্রহীতা বা বার্তা প্রাপক। আচ্ছা, এই 3টি উপাদান ছাড়াও আধুনিক যোগাযোগ প্রক্রিয়ায় আরো কতগুলো উপাদান জড়িত থাকে যার কোনো একটির অনুপস্থিতিতে যোগাযোগ কার্য অসম্পূর্ণ থেকে যায়। এছাড়াও আমরা অনেকগুলো যোগাযোগের উপাদান দেখতে পাই। এগুলোর কোনো একটি ব্যতীত যদি অনুপস্থিত থাকে তাহলে যোগাযোগ কার্য কি থাকে? অসম্পূর্ণ থেকে যায়। আচ্ছা, এগুলোকে যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক ধাপ বা পদক্ষেপ বলা হয়ে থাকে। কেননা এই উপাদানগুলোর সমন্বয়ে, এগুলোর সম্মিলিত প্রচেষ্টায় বা সমন্বয়ের মাধ্যমে কি যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। যোগাযোগ প্রক্রিয়ার অপরিহার্য যে সকল উপাদানগুলো রয়েছে আমরা এখন আলোচনা করব। প্রথম আমরা প্রাথমিকভাবে আমরা 3টা উপাদানের কথা বলেছি। 1 নাম্বার বলেছি যিনি বার্তা প্রেরণ করেন বা বার্তা প্রেরক, 2 নাম্বার বলছি সংবাদ বা তথ্য, 3 নাম্বারে বলেছিলাম বার্তা প্রাপক। আচ্ছা, এছাড়াও আমরা এখানে যে সকল অপরিহার্য উপাদান গুলো দেখতে পাচ্ছি, 1 নাম্বার হচ্ছে তথ্যের উৎস। 1 নাম্বার হচ্ছে কি? তথ্যের উৎস। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব নিচে। ঠিক আছে? আচ্ছা, আমরা এদিকে চলে যাই। এটা একটা হচ্ছে চিত্র। এই চিত্রের মাধ্যমে আপনাদের এগুলো টাটকা মুখস্থ করে নিতে হবে। এখানে হচ্ছে আপনার 11টা আছে। প্রথম 3টা তো আমি বললাম। সেই 3টা বাদ দিয়ে এখানে কয়টা? 11টা পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলো 11টা পয়েন্ট একেবারে টাটকা মুখস্থ করে নিলে বাকিটা আপনারা রিডিং করলে আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে কি? তথ্যের উৎস, যোগাযোগকারী বা হচ্ছে প্রথম হচ্ছে তথ্যের কোনো উৎস থাকতে হবে।
2 নাম্বার হচ্ছে কি বার্তা যোগাযোগকারী বা বার্তা প্রেরক যিনি বার্তা প্রেরণ করবেন, তারপরে হচ্ছে উদ্দেশ্য। এই বার্তা প্রেরণের পিছনে কোনো একটা উদ্দেশ্য থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, উপলক্ষ বা ঘটনা, হ্যাঁ, এই কোনো একটা উপলক্ষ বা ঘটনা থাকতে হবে। তারপর হচ্ছে ধারণা, তারপর হচ্ছে এনকোডিং বা প্রেরণযোগ্য করে সাজানো। এখন হচ্ছে আপনি কোনো একটা তথ্য পাঠাইলেন, সেটা এলোমেলো ভাবে পাঠাইলে তো আর হবে না, তাই না? এনকোডিং মানে হচ্ছে প্রেরণযোগ্য করে সাজানো, মানে সেই জিনিসটা সুন্দর করে প্রেরণের উপযোগী করে সাজানো। এটাকে বলা হয় এনকোডিং। এনকোডিং কি, ডিকোডিং কি, এটা অনেক সময় পরীক্ষা আসে। এখানে 2টা পয়েন্ট আছে আমাদের। 6 নাম্বার হচ্ছে এনকোডিং আর 10 নাম্বার হচ্ছে ডিকোডিং। এটা হচ্ছে শর্ট কোশ্চেনের মধ্যে অনেক সময় আসে। এনকোডিং কি, ডিকোডিং কি। তাহলে এনকোডিং মানে হচ্ছে প্রেরণের যোগ্য করে সাজানো। তারপর হচ্ছে প্রকাশ, তারপর হচ্ছে যোগাযোগ গ্রহীতা বা বার্তা প্রাপক, তারপর হচ্ছে বার্তা বা সংবাদ প্রেরণ। ডিকোডিং গ্রহণযোগ্য করে সাজানো। ডিকোডিং মানে হচ্ছে, এনকোডিং মানে হচ্ছে প্রেরণযোগ্য করে সাজানো, আর ডিকোডিং মানে হচ্ছে গ্রহণযোগ্য করে সাজানো, ঠিক আছে। তারপরে হচ্ছে সর্বশেষ যেটা প্রতি উত্তর বা ফলাবর্তন। এই ফলাবর্তন নিয়ে আমাদের অনেক সময় পরীক্ষায় আসা ফলাবর্তন কি, সেটা হচ্ছে প্রতি উত্তর। মানে হচ্ছে কোন জিনিসের উদ্দীপকের বিপরীতে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ঠিক আছে, ওইটাই হচ্ছে ফলাবর্তন। আচ্ছা, যাই হোক, আমরা সেটা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। সামনে আগে আমরা 1 নম্বরে আমরা বলেছিলাম যে যোগাযোগ প্রক্রিয়ার যে অপরিহার্য উপাদানগুলো রয়েছে। 1 নম্বরে বলছি কি, তথ্যের উৎস। যোগাযোগ প্রক্রিয়ায় সর্বপ্রথম উপাদান হলো তথ্যের উৎস। প্রতিটি যোগাযোগের একটি উৎস থাকে। এই উৎস কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, ঘটনা কিংবা অন্য কোনো কিছু হতে পারে। তথ্যের উৎস হতেই যোগাযোগ প্রক্রিয়া শুরু হয়। কাজেই একে যোগাযোগ প্রক্রিয়ার প্রাথমিক পদ্ধতি হিসেবে চিহ্নিত করা যায়। তাহলে প্রথম উপাদান হিসেবে আমরা চিহ্নিত বা পদ্ধতি হিসেবে আমরা চিহ্নিত করতে পারি তথ্যের উৎস। কারণ তথ্যের উৎস ব্যতীত তখন আর বার্তা প্রেরণেরও প্রয়োজন হবে না, গ্রহণের প্রয়োজন হবে না, এনকোডিং এর দরকার হবে না। তাহলে হচ্ছে প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে কি, তথ্যের উৎস। তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে বার্তা। তথ্য যখন জোগাড় হলো, তখন হচ্ছে যোগাযোগকারী বা বার্তা প্রেরক। আচ্ছা, যে ব্যক্তি বা পক্ষ সংবাদ বা তথ্য অন্য ব্যক্তি বা পক্ষের নিকট প্রেরণ করে তাকে যোগাযোগকারী বা বার্তা প্রেরক বলা হয়। তাহলে যে ব্যক্তি বা পক্ষ সংবাদ বা তথ্য অন্য ব্যক্তি বা পক্ষের নিকট কি করে, প্রেরণ করে, তাকে যোগাযোগকারী বা বার্তা প্রেরক বলা হয়। আচ্ছা, যোগাযোগ প্রক্রিয়া তিনি উদ্যোগ গ্রহণ করেন এবং তথ্যের উৎস থেকে ধারণা সংগ্রহ করে যোগাযোগ প্রতিষ্ঠা করেন। তাহলে হচ্ছে তথ্যের উৎস থেকে তিনি তথ্য বা ধারণা সংগ্রহ করে তিনি কি করেন, যোগাযোগ প্রতিষ্ঠা করেন। তারপরে 3 নাম্বার, তাহলে 1 নাম্বার তথ্যের উৎস, 2 নাম্বার হচ্ছে যোগাযোগকারী বা বার্তা প্রেরক, যিনি বার্তা প্রেরণ করেন, সংস্থা বার্তা প্রেরক। 3 নম্বরে আসি উদ্দেশ্য। যোগাযোগকারী কোন সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সংবাদ বা তথ্য যোগাযোগ গ্রহীতার নিকট কি করেন, প্রেরণ করেন। উদ্দেশ্যহীনভাবে কোন প্রকার যোগাযোগ কার্য সম্পন্ন হতে পারে না। কোন উদ্দেশ্যহীনভাবে কোন তথ্য, তুমি কারোর সাথে যদি যোগাযোগ করো, সেটার পিছনে কি একটা যৌক্তিক উদ্দেশ্য থাকবে। তাহলে উদ্দেশ্য হচ্ছে যোগাযোগের অন্যতম একটি উপাদান। 4 নম্বরে যদি আমরা খেয়াল করি, উপলক্ষ বা ঘটনা। উপলক্ষ বা ঘটনা যোগাযোগ প্রক্রিয়ায় উপলক্ষ বা ঘটনা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। আচ্ছা, যে কোনো যোগাযোগ স্থাপনের পিছনে কোনো বিশেষ উপলক্ষ বা ঘটনা কাজ করে। যে কোনো যোগাযোগ বা যেমন হচ্ছে তুমি কোনো ব্যবসায়িক বিপরীত প্রতিষ্ঠানের সাথে তার থেকে হয়তো কাঁচামাল আমদানির ক্ষেত্রে তার সাথে তার মানে হচ্ছে এটার একটা উদ্দেশ্য হচ্ছে কাঁচামাল আমদানি করা, অথবা হচ্ছে পণ্য রপ্তানি করার ক্ষেত্রে বা পণ্য বিক্রির ক্ষেত্রে, অথবা হচ্ছে কোনো জনশক্তি নিয়োগের ক্ষেত্রে। যে মাধ্যমে তুমি যোগাযোগ করো না কেন, সেই মাধ্যমের হচ্ছে কি যোগাযোগের একটা উপলক্ষ বা ঘটনা থাকবে। তারপর হচ্ছে ধারণা। আচ্ছা, যোগাযোগের বার্তার বিষয়বস্তু সম্পর্কে, বিষয়বস্তু হচ্ছে ধারণা। তাহলে যোগাযোগের যে বার্তা, এই যে বিষয় নিয়ে যোগাযোগ করবা, এই তথ্য নিয়ে, সেই বিষয়বস্তু হচ্ছে ধারণা। আচ্ছা, এটি যোগাযোগের মূল প্রতিপাদ্য বিষয়। যোগাযোগ প্রক্রিয়ায় বার্তা প্রেরক তার আবেগ, অনুভূতি বা ধারণা যোগাযোগ গ্রহীতা বা বার্তা প্রাপকের নিকট প্রেরণ করে। এই ধারণার মাঝেই বার্তা প্রেরকের মনের ভাব বা ইচ্ছার প্রতিফলন ঘটে। তারপরে আমরা যাই এনকোডিং বা প্রেরণযোগ্য করে সাজানো। আচ্ছা, এটি হচ্ছে, খেয়াল করি আমরা এই এনকোডিংটা কি, এটি হচ্ছে বার্তার বিষয়বস্তুর উপর একটি মানসিক প্রক্রিয়া। আছে মানসিক প্রক্রিয়া, বার্তা প্রেরক তার ধারণা কিভাবে প্রাপকের নিকট উপস্থাপন করবে, তার যেই ধারণা জন্মাইছে সেই তথ্য সম্পর্কে, সেটা কিভাবে যার কাছে তিনি প্রেরণ করবেন, এই তথ্যটা কিভাবে উপস্থাপন করবেন এবং কিভাবে প্রেরণ করলে তা প্রাপকের নিকট সহজবোধ্য হবে বা সহজে সে বুঝতে পারবে,
ঠিক আছে, সে সম্পর্কে মানসিক প্রস্তুতি গ্রহণই হচ্ছে এনকোডিং। সেই সম্পর্কে মানসিক প্রস্তুতি গ্রহণই হচ্ছে এনকোডিং। এক্ষেত্রে বার্তা প্রেরক তার ধারণা বা অনুভূতিকে বোধগম্য, মানে যেটা হচ্ছে সহজে বোঝা যায়, সেই সংকেতে রূপান্তর করে প্রেরণযোগ্য করে সাজায়। তাহলে আমি যাকে উদ্দেশ্য করে তথ্যটা পাঠাবো বা কোনো বার্তা পাঠাবো, সেই ব্যক্তি যাতে এই বিষয়টা সঠিকভাবে অনুবাদন বা বুঝতে পারে, অনুবাদন করতে পারে, সেই উপযোগী করে সাজানো, সেটাই হচ্ছে এনকোডিং। আচ্ছা, তারপর হচ্ছে প্রকাশ। বার্তা প্রেরক তার ধারণা বার্তা প্রাপকের নিকট বোধগম্য করে তোলার নিমিত্ত সুবিধাজনক কোনো মাধ্যমে, যে কোনো সুবিধাজনক মাধ্যমে, তার কাছে এখন একজনের কাছে হয়তো মোবাইল আছে, আরেকজনের কাছে হয়তো ইন্টারনেটের মাধ্যম আছে, সে হচ্ছে ইমেল করতে পারতেছে, যে সহজ, মানে সহজ বা সুবিধাজনক যে মাধ্যম বা চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে পারে। এই ক্ষেত্রে বার্তা প্রেরক মৌখিক কথাবার্তা বা আলাপ আলোচনা, টেলিফোন, টেলিগ্রাম, তারপর লিখিত চিঠিপত্র ও নির্দেশিকা ইত্যাদির মাধ্যমে ব্যবহার করতে পারে। ফলে যে কোনো মাধ্যমে সে কি করতে পারে, এই তথ্য প্রকাশ করতে পারে। তারপরে আসো ৮ নাম্বার, যোগাযোগ গ্রহীতা বা বার্তা প্রাপক। যোগাযোগ গ্রহীতা, আচ্ছা, যোগাযোগকারী বা বার্তা প্রেরক যে ব্যক্তি পক্ষের নিকটে সংবাদ বা বার্তা প্রেরণ করেন, তাহলে হচ্ছে যোগাযোগ বার্তা প্রেরক তিনি যে সংবাদ বা বার্তাটা প্রেরণ করে, তাকে যোগাযোগ গ্রহীতা বা বার্তা প্রাপক। আমরা আবার একটু খেয়াল করি, যোগাযোগকারী বা বার্তা প্রেরক যে ব্যক্তি বা পক্ষের নিকট সংবাদ বা বার্তা প্রেরণ করেন, তাকে যোগাযোগ গ্রহীতা বা বার্তা প্রাপক বলা হয়। তার মানে হচ্ছে যিনি যোগাযোগ এই বার্তা প্রেরক, তিনি যেই তথ্যটা প্রেরণ করেন, যাকে উদ্দেশ্য করে প্রেরণ করেন, তিনি হচ্ছেন বার্তা প্রাপক। অন্যভাবে বলা যায়, যে ব্যক্তি বা যিনি সংবাদ গ্রহণ করেন বা যাকে উদ্দেশ্য করে সংবাদ প্রেরণ করা হয়, তিনি হচ্ছেন বা গ্রহণ করলে বার্তা প্রাপক হিসেবে পরিগণিত হন। মানে যিনি গ্রহণ করেন তিনি হচ্ছে বার্তা গ্রহীতা। আচ্ছা, যোগাযোগ গ্রহীতা বা বার্তা প্রাপক, কেউ কি কিছু বলতেছেন? আচ্ছা, যোগাযোগ গ্রহীতা বা বার্তা প্রাপকের অনুপস্থিতিতে যোগাযোগ কার্য সম্পন্ন হতে পারে না। তার মানে হচ্ছে যিনি বার্তা গ্রহীতা, প্রেরক কি করলেন, প্রেরণ করলেন, এবং হচ্ছে বার্তা গ্রহীতার অনুপস্থিতি সেটা কি হতে পারে না, সম্পন্ন হতে পারে না। আচ্ছা, তাহলে হচ্ছে যোগাযোগ গ্রহীতা বা বার্তা প্রাপক, যোগাযোগ গ্রহীতা বা বার্তা যিনি গ্রহণ করেন বা যিনি পান, সেই বার্তা প্রাপক। ঠিক আছে, যোগাযোগের প্রক্রিয়ার কি, যোগাযোগ প্রক্রিয়ার অন্যতম একটি উপাদান হিসেবে আমরা বিবেচনা করতে পারি। তারপরে যেটা হচ্ছে ডিকোডিং, আমরা ডিকোডিং বলেছিলাম, ডিকোডিং মানে কি, এনকোডিংটা বলছি। আচ্ছা, বার্তা প্রেরকের নিকট হতে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে সংবাদ বা তথ্য প্রাপকের নিকট পৌঁছানোর পর প্রাপক উক্ত তথ্যকে তার নিজস্ব ধ্যান ধারণা ও অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্লেষণ করে গ্রহণযোগ্য করে সাজান, একে ডিকোডিং বলা হয়। তাহলে যোগাযোগের সফলতার জন্য যোগাযোগ প্রক্রিয়া ডিকোডিং অপরিহার্য। তাহলে হচ্ছে বার্তা যিনি প্রাপক, তিনি তার মেধা বা যোগ্যতার ভিত্তিতে যেভাবে হচ্ছে সেটাকে, এই তথ্যটাকে যেভাবে সাজান, ঠিক আছে, সেটা সাজান, একে কি বলা হয়, ডিকোডিং বলা হয়। তারপর হচ্ছে প্রতি উত্তর বা ফলাবর্তন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা একটু খেয়াল করি আমরা। ফলাবর্তন মানে হচ্ছে প্রতি উত্তর। সহজ কথায় যদি আমরা বুঝি, আমরা যখন কেউ কোনো কিছু সংবাদ আমাকে দেয়, তাহলে সেটা প্রতিক্রিয়া বা প্রতি উত্তরে আমরা কিছু বলি, সেটি হচ্ছে ফলাবর্তন বা প্রতি উত্তর। আচ্ছা, এটা যোগাযোগ প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ। এর মাধ্যমে বার্তা প্রাপকের প্রতিক্রিয়া প্রতিফলিত হয়, মানে যাকে উদ্দেশ্য করে আমি তথ্য বা সংবাদ প্রেরণ করলাম বা জানালাম, ঠিক আছে, তার প্রতিক্রিয়া প্রতিফলিত হয়। যোগাযোগকারী সংবাদ বা তথ্য প্রেরণের পর বার্তা প্রাপক প্রাপ্ত সংবাদ বা বার্তার বিষয়বস্তুর আলোকে যে সাড়া প্রদান করেন, তাই হচ্ছে প্রতি উত্তর বা ফলাবর্তন। যোগাযোগ গ্রহীতা বা বার্তা প্রাপক তার, আচ্ছা আমরা কি বলছিলাম, প্রতি উত্তর বা ফলাবর্তন। তাহলে হচ্ছে যোগাযোগ গ্রহীতা বা বার্তা প্রাপক তার যে দরকার নাই আমাদের, আমরা এতটুকু পর্যন্ত হলেই হবে, যে এটা যোগাযোগ প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ। এর মাধ্যমে বার্তা প্রাপক প্রতিক্রিয়া প্রতিফলিত হয়, বার্তা যে গ্রহণ করে তার হচ্ছে যে মনোভাব, সেটা প্রতিফলিত হয়। যোগাযোগকারী সংবাদ বা তথ্য প্রেরণ
প্রেরণের পর বার্তা প্রাপক প্রাপ্ত সংবাদ বা বার্তার বিষয়বস্তুর আলোকে যে সাড়া প্রদান করেন বা উত্তর প্রদান করেন সেটাই হচ্ছে কি প্রতিউত্তর বা ফলাবর্তন। আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন। এখানে কারো কোনো কোশ্চেন আছে? যোগাযোগ প্রক্রিয়ার যে উপাদান, সবাই চুপ করেছে। যোগাযোগ প্রক্রিয়ার যে উপাদান নিয়ে আমরা আলোচনা করলাম, কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? জি না স্যার। সব বুঝছেন আপনারা? তাহলে আমি আপনাদের কয়েকটা জিজ্ঞেস করি, ঠিক আছে? আমরা যা নিয়ে আলোচনা করলাম তাহলে আমরা বলতে পারি এখানে কি নিয়ে আলোচনা করছি? যোগাযোগ প্রক্রিয়াতে। আচ্ছা, আমরা যোগাযোগ মানে কি সেটা বলেন একজন দেখি। যোগাযোগ নিয়ে তো কথা বলতেছি, তাই না? সহজ ভাষায় সহজ ভাষায় যদি আপনি বইয়ের ভাষা না বুঝে থাকেন, আপনার নিজের মতো করে বলেন তো দেখি। কে বলতে পারবেন? একজন বলেন, আপনার মতো করে আপনি বলেন দেখি যোগাযোগ মানে কি। আপনি প্রতিনিয়ত হচ্ছে হাজারো যোগাযোগ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আমরা কি করে যোগাযোগ করে থাকি, তাই না? স্যার, দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান প্রদান করে কি যোগাযোগ বলে? সহজ কথা, ভেরি গুড। হ্যাঁ, খারাপ হয়নি। আরেকটু, হ্যাঁ ভেরি গুড, ভালো হয়েছে। আরেকটু ভালো হয়েছে আপনাদের। আরেকটু যদি আমরা যোগ করতে চাই তাহলে হচ্ছে বোধগম্যতার জন্য বলতে পারি, ঠিক আছে, বা অনুবাদন করার জন্য বা বোধগম্যতার জন্য দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যে তথ্যের আদান প্রদান ঘটে বা যে তথ্যের আদান প্রদান করা হয় তাকে কি বলা হয়? যোগাযোগ বলা হয়, সহজ কথায়। এবার হচ্ছে যদি এটার সাথে আমরা কারবার যোগ করে দেই তাহলে কারবার সম্পর্কিত যে সকল বিষয় নিয়ে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে কি হয়? তথ্যের আদান প্রদান করা হয়, তাই না? কারবার সম্পর্কিত বিষয় নিয়ে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যে তথ্যের আদান প্রদান করা হয় তাকে কি বলা হয়? কারবার যোগাযোগ বলা হয়, তাই না? আচ্ছা, তো আমরা পরবর্তী যে প্রশ্ন নিয়ে আলোচনা, যোগাযোগ প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। তাহলে আমরা শুরুতে বলেছিলাম যে তিনটা উপাদান বলছিলাম। এই প্রাথমিক দৃষ্টিতে কয়টা উপাদান বলছিলাম? তিনটা। প্রাথমিকভাবে তিনটা উপাদানের কথা বলছি। কয়টা উপাদান? তিনটা। তিনটা কি কি? এক নম্বর হচ্ছে বার্তা প্রেরক, দুই নম্বরে হচ্ছে কি সংবাদ, যে তথ্য প্রেরণ করা হবে, আর তিন নম্বরে হচ্ছে বলছিলাম যিনি গ্রহণ করবেন মানে বার্তা প্রাপক, তাই না? এই তিনটা। কিন্তু এছাড়াও আধুনিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা যে দেখতে পাই যে এছাড়াও কতগুলো কি উপাদান রয়েছে যেগুলো ব্যতীত কি যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয় না, ঠিক আছে? এগুলো ব্যতীত কি যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয় না, সেগুলো হচ্ছে তথ্যের উৎস, ঠিক আছে? তারপর হচ্ছে যোগাযোগকারী বা বার্তা প্রেরক, এই বার্তা প্রেরণের উদ্দেশ্য, উপলক্ষ বা ঘটনা, কোনো উপলক্ষ বা ঘটনাকে কেন্দ্র করে আমরা হচ্ছে কি বার্তা বা তথ্য প্রেরণ করে থাকি, তাই না? তারপর হচ্ছে ধারণা, ওই বিষয় সম্পর্কে, ওই তথ্যের বিষয় সম্পর্কে ধারণা। তারপর হচ্ছে এনকোডিং বা প্রেরণের যোগ্য করে সাজানো। তারপর হচ্ছে সেটা প্রকাশ করা। তারপর হচ্ছে যিনি কি করবেন? যোগাযোগ গ্রহীতা বা বার্তা প্রাপক। তারপর হচ্ছে কি বার্তা বা সংবাদ প্রেরণ। তারপর হচ্ছে ডিকোডিং, ডিকোডিং হচ্ছে গ্রহণযোগ্য করে সাজানো। এনকোডিং মানে প্রেরণযোগ্য করে সাজানো, আর ডিকোডিং হচ্ছে গ্রহণযোগ্য করে সাজানো। সর্বশেষ স্টেপ হচ্ছে বা পদক্ষেপ হচ্ছে কি পরাবর্তন বা প্রতিউত্তর, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা একটা প্রশ্ন দেখি, ফলাবর্তন। সর্বশেষ যে পয়েন্টটা বলেছিলাম, ফলাবর্তন জিনিসটা কি? এটা আমাদের পরীক্ষায় অনেক সময় আসে। ফলাবর্তন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আমরা একটু প্রথম প্রশ্নে চলে যাই, একবারে শুরুতে যে প্রশ্নগুলো দিয়েছিলাম। জি, একটু খেয়াল করি, এখানে যোগাযোগ মডেল কাকে বলে? কি বলা হচ্ছে প্রথম প্রশ্ন? এটা কত অধ্যায়ের? ষষ্ঠ অধ্যায়ের। কত অধ্যায়? আচ্ছা, ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমরা প্রথম, হ্যাঁ, যেহেতু এই অধ্যায়টা ষষ্ঠ অধ্যায়টা মূলত আলোচনা করা হয়েছে যোগাযোগ নিয়ে, যোগাযোগ মডেল ও ফলাবর্তন নিয়ে। কি নিয়ে আলোচনা করা হয়েছে? যোগাযোগ মডেল আর হচ্ছে ফলাবর্তন, ঠিক আছে? তাহলে আমরা সাধারণভাবে এই পরীক্ষা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসে, যোগাযোগ মডেল কাকে বলে? আমাদের যোগাযোগ মডেল কাকে বলে এটা একটু আমরা জেনে নেই। যোগাযোগ মডেল হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ার রৈখিক বা চিত্রগত উপস্থাপন। তার মানে হচ্ছে যে যোগাযোগ, এটা হচ্ছে যোগাযোগ মডেল মানে হচ্ছে যোগাযোগের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি কোনো চিত্রের মাধ্যমে উপস্থাপন করা। এতে যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলো নকশা করে কি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। সহজ কথা কি বুঝতে পারছেন? তাহলে যোগাযোগ মডেলটা হচ্ছে কি যোগাযোগ প্রক্রিয়ার একটা চিত্রগত উপস্থাপন বা রৈখিক উপস্থাপন। যোগাযোগ প্রক্রিয়ার রৈখিক বা চিত্রগত উপস্থাপনই হচ্ছে কি যোগাযোগ মডেল। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে যোগাযোগ মডেল মানে হচ্ছে কি
যে যোগাযোগ প্রক্রিয়ার রৈখিক বা একটা চিত্রের মাধ্যমে যোগাযোগ যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি চিত্রের মাধ্যমে উপস্থাপিত করা, এটাই হচ্ছে যোগাযোগ মডেল। আপনারা একটু এতটুকু লিখলে আপনাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? বাট বিস্তারিত যদি জানাতে চান তাহলে আপনারা বই থেকে একটু ভালো করে পড়ে নিন। এবার আমরা যেটা শুনতে পাই ফলাবর্তন কাকে বলে। আচ্ছা, সফল যোগাযোগের জন্য ফলাবর্তন অপরিহার্য কেন? আপনি যদি যোগাযোগ করতে চান, সফল যোগাযোগ করতে চান, মানে হচ্ছে আপনি কাউকে একটা বিষয় সম্পর্কে কোশ্চেন করলেন, বা কারোর সাথে ব্যবসা করতে ইন্টারেস্ট, বা কোনো বিষয় সম্পর্কে আপনি যখন কারোর সাথে কি করেন, যোগাযোগ করেন, তখন সেখানে কি থাকে, একটা উদ্দেশ্য নিহিত থাকে, তাই না? এখন সে যদি প্রতি উত্তর, ফলাবর্তন না, ফলাবর্তন মানে কি? ফলাবর্তন মানে কি? প্রতি উত্তর। হ্যাঁ, প্রতি উত্তর। ইয়েস, এই যে আপনারা প্রতি উত্তর করছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি এটার কি, আপনারা উত্তর দিয়েছেন। এখন আপনারা যদি উত্তর না দিতেন তাহলে আমি এই সারাদিন চিল্লে কোনো ফায়দা হইতো? বুঝতাম না, কিছুই বোঝা যেত না, তাই না? জি স্যার। এটাই হচ্ছে প্রতি উত্তর। প্রতি উত্তর ব্যতীত কোনো যোগাযোগ কি হতে পারে না, মানে সফল হতে পারে না। তাহলে সফল যোগাযোগের জন্য ফলাবর্তন মানে হচ্ছে প্রতি উত্তর অপরিহার্য। এটা সম্পর্কে আজকে আমরা এখন জানবো, ফলাবর্তন কাকে বলে আর সফল যোগাযোগের জন্য ফলাবর্তন অপরিহার্য কেন, এটা সম্পর্কে আমরা এখন জানবো। জি, ফলাবর্তনের সংজ্ঞা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এখান থেকে আমরা একটু খেয়াল করি। যোগাযোগের ক্ষেত্রে ফলাবর্তন বলতে বার্তা প্রেরকের নিকট হতে প্রেরিত সংবাদ বা তথ্য বার্তা প্রাপকের প্রতি উত্তর সহ পুনরায় বার্তা প্রেরকের নিকট ফিরে আসাকে বোঝায়। আমরা এইখান থেকে যোগাযোগের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে ফলাবর্তন বলতে বার্তা প্রেরকের নিকট হতে প্রেরিত সংবাদ, মানে যিনি বার্তাটা প্রেরণ করেন তার নিকট থেকে যে সংবাদ বা তথ্য প্রেরিত হয়, ঠিক আছে, তথ্য, বার্তা প্রাপকের নিকট সেটা কি উত্তর সহ, বার্তা প্রাপকের নিকট প্রতি উত্তর সহ পুনরায় বার্তা প্রেরকের নিকট ফিরে আসাকে বোঝায়। তাহলে হচ্ছে ফলাবর্তন বলতে আমরা বুঝলাম যে বার্তা প্রেরক যে সংবাদ বা তথ্যটা কি করলো, প্রেরণ করলো, সেই তথ্য বা সংবাদটার উত্তর সহ যখন বার্তা প্রাপকের নিকট হতে বার্তা প্রেরকের নিকট, বার্তা প্রাপকের নিকট থেকে প্রেরকের নিকট আবার কি উত্তর সহ ফিরে আসে, সেটা কি বলা হয়, ফলাবর্তন বলা হয়। কথা কি বুঝতে পারছেন? এছাড়াও বিভিন্ন মনীষী এখানে বিভিন্ন ভাবে কি করছে, এটা সংজ্ঞায়িত করেছে। আমরা এখান থেকে আপনারা হয়তো সংজ্ঞা মুখস্থ করে নিতে পারেন। আমরা হচ্ছে তার পরবর্তী আলোচনায় চলে যাব যে সফল যোগাযোগের ক্ষেত্রে ফলাবর্তন অপরিহার্য কেন, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে একটা চিত্র দেওয়া আছে, আমরা একটু খেয়াল করি। এখানে হচ্ছে বার্তা প্রেরক, এখান থেকে যদি আমরা চিন্তা করি, বাম পাশ থেকে বার্তা প্রেরক, তারপর হচ্ছে তথ্য বা সংবাদ, তারপর হচ্ছে প্রকাশ বার্তা প্রাপক, এবং তারপর হচ্ছে কি প্রতি উত্তর, তারপর হচ্ছে কি প্রতি উত্তর। এই প্রতি উত্তরটা আবার কোথায় চলে গেছে, আবার বার্তা প্রেরকের নিকট চলে গেছে। এই যে একটা সার্কেল, ঠিক আছে, এই সার্কেলের মাধ্যমেই হচ্ছে কি যোগাযোগ সম্পন্ন হতে পারে, সফল যোগাযোগ সম্পন্ন হতে পারে। কিন্তু যদি আপনার এখানে প্রতি উত্তর বা ফলাবর্তনটা মাঝখানে না থাকে, তাহলে এটা ব্যতীত কি করা যাবে না, যোগাযোগ কি হবে না, যোগাযোগ কার্য কখনোই সফল হবে না। জি, সফল যোগাযোগ প্রক্রিয়ার জন্য ফলাবর্তনের অপরিহার্যতা, এটি আজকে আমরা আলোচনা শেষ করব, ঠিক আছে? আমরা একটু সবাই খেয়াল করি। তাহলে হচ্ছে এক নম্বরে হচ্ছে কি বলা হয়েছে, যে সফল যোগাযোগ প্রক্রিয়ার জন্য ফলাবর্তনের অপরিহার্যতা, মানে ফলাবর্তন কেন অপরিহার্য সেটা নিয়ে আমরা আলোচনা করব। যোগাযোগের পরিপূর্ণতা, তাহলে ফলাবর্তন এই জন্য, প্রতি উত্তর এই জন্য দরকার যোগাযোগের পরিপূর্ণতার জন্য। এটা সহজ কথা, আপনি যদি যোগাযোগটা পরিপূর্ণ করতে চান, মানে হচ্ছে ফলাবর্তন যোগাযোগের পরিপূর্ণতা আনয়ন করে, কেননা এর মাধ্যমে বার্তা প্রেরক তার প্রেরিত বার্তা সম্পর্কে প্রাপকের প্রতিক্রিয়া জানতে পারে। মানে হচ্ছে একজন বার্তা প্রেরক যে তথ্যটা কি করবেন, বার্তা প্রাপকের নিকট পাঠান, সেই বার্তা প্রাপকের যে প্রতিক্রিয়া, এই তথ্যের বিপরীতে তার যে প্রতিক্রিয়া, সেটা সম্পর্কে কি বার্তা প্রেরক কি করতে পারেন, অবগত হতে পারেন। কিসের মাধ্যমে, এই ফলাবর্তন বা প্রতি উত্তরের মাধ্যমে। সুতরাং যোগাযোগের পরিপূর্ণতা লাভ করে কিসের মাধ্যমে, ফলাবর্তনের মাধ্যমে। তাহলে এই জন্য যোগাযোগ কি, এই ফলাবর্তনটা যোগাযোগের
সফল যোগাযোগের ক্ষেত্রে অপরিহার্য। 2 নম্বরে যাই, বার্তা প্রত্যক্ষ অনুধাবন। বার্তার প্রত্যক্ষ মানে হচ্ছে আচ্ছা, প্রত্যক্ষণ অনুধাবন। বার্তা প্রেরকের প্রেরিত বার্তা বা সংবাদটি প্রাপকের নিকট কিভাবে প্রত্যক্ষিত হয়েছে বা উপস্থাপিত হয়েছে তা ফলাবর্তন প্রতিক্রিয়ার মাধ্যমেই বোঝা যায়। তিনি যে উত্তর প্রদান করেন সেটা কি সে সঠিকভাবে সে অনুধাবন করতে পারছে না, বুঝতে পারছে কিনা, সেটা তার উত্তরের মাধ্যমে বা প্রতি উত্তর বা ফলাবর্তনের মাধ্যমে কি অনুবাদন করা যায়। তারপর 3 নম্বরে যদি আমরা পরিস্থিতি সার্বিক হৃদয়ভঙ্গ, মানে হচ্ছে পরিস্থিতির সার্বিক বিষয়টা তিনি কি করতে পারেন, বোঝা যায়। ফলাবর্তনের মাধ্যমে, ব্যবস্থার মাধ্যমে প্রাপক তার অনুভূতি প্রেরকের নিকট প্রকাশ করে থাকে। ফলাবর্তন ব্যবস্থার মাধ্যমে প্রাপক তার যে অনুভূতি কি করেন, প্রেরকের নিকট প্রকাশ করে থাকে। এতে প্রেরকের পক্ষে পরিস্থিতি সার্বিকভাবে অনুবাদন করা, বোঝা সম্ভব হয়। তারপর হচ্ছে ভাব বিনিময়। ফলাবর্তন যোগাযোগের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষসমূহের মধ্যে ভাবের আদান প্রদানের সুযোগ করে দেয় কি ফলাবর্তন বা প্রতি উত্তর। প্রতি উত্তরের মাধ্যমেই হচ্ছে একজন শুধু, কিন্তু যদি হচ্ছে যখন তথ্য প্রেরণ করা হয় বার্তা প্রাপকের নিকট, বার্তা প্রাপক যদি সেটার উত্তর না দেয় তাহলে হচ্ছে যোগাযোগ কি হয় না, সম্পূর্ণ হচ্ছে না। একজনের মনের ভাব আরেকজন কি করতে পারছে না, অনুপ্রদান বা বুঝতে পারতেছে না। তারপর 5 নম্বরে সঠিক কার্যক্রম গ্রহণ। প্রাপক সংবাদের উত্তরে ফলাবর্তন প্রতিক্রিয়ার দ্বারা তার মতামত প্রেরককে জানালে প্রেরক তদ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে পারে। ব্যবসায়ীর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, এক পক্ষ আরেক পক্ষকে বিভিন্ন ধরনের প্রস্তাব বা প্রপোজাল দিয়ে থাকে, তাহলে হচ্ছে যখন হচ্ছে দেয় সেটার প্রতি উত্তর যা আসবে তার ভিত্তিতেই প্রথম পক্ষ কি করে কার্য সম্পন্ন করে থাকে। প্রথম পক্ষ যখন দ্বিতীয় পক্ষকে বিভিন্ন তথ্য প্রেরণ করে, সেই তথ্যের বিপরীতে যখন দ্বিতীয় পক্ষ কি করে প্রতিক্রিয়া হচ্ছে ফলাবর্তন বা প্রতি উত্তর দেয়, তখন হচ্ছে প্রথম পক্ষ ওই প্রতি উত্তরের ভিত্তিতে কি কার্য সম্পন্ন করতে পারে। তাহলে সঠিক কার্যক্রম গ্রহণ। তারপরে হচ্ছে 6 নম্বরে খেয়াল করি, সফলতা সম্পর্কে ধারণা। সফলতা সম্পর্কে ধারণা, ফলাবর্তন ব্যবস্থা সংবাদ প্রেরককে যোগাযোগের সফলতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে সক্ষম। তারপরের পয়েন্ট হচ্ছে মাধ্যমের কার্যকারিতা মূল্যায়ন। মাধ্যমের কার্যকারিতা মূল্যায়ন, যেই মাধ্যমে হচ্ছে তারা যোগাযোগ সম্পূর্ণ করছে সেটার কার্যকারিতা সম্পর্কে তারা কি করতে পারবে। অনেক সময় আমরা যদি ফোনে কি করি, কথা বলি, সে কথা যদি সম্পূর্ণ মানে হচ্ছে তার বিপরীত দিক থেকে যদি আমরা কথা না বুঝি, তার মানে বুঝতেছি আমার হয়তো নেটওয়ার্কে ফল্ট আছে বা হচ্ছে আমার কি মোবাইলে ডিস্টার্ব আছে, তার মানে হচ্ছে যে মাধ্যমে আমি যোগাযোগ করতেছি সেই মাধ্যমের কার্যকারিতা সম্পর্কে আমি কি করতে পারছি, মূল্যায়ন করতে পারতেছি। ঠিক আছে, এটাই বলা হয়েছে। তারপরে আসো গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি। গণতান্ত্রিক ফলাবর্তন ব্যবস্থায় বার্তা প্রেরক, এখন এটা হচ্ছে কি, আমরা হচ্ছে যোগাযোগটা কিন্তু শুধুমাত্র যে এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে অবস্থিত ব্যক্তিদের সাথে করবো এরকম কিন্তু না। যোগাযোগটা আমরা অনেক সময় কাছাকাছি মানুষের মধ্যে, ঊর্ধ্বতন ব্যক্তিরা নিম্ন তার অধীনস্থ যে সকল কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের মধ্যেও করে থাকে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখা যায় যেমন ফলাবর্তন ব্যবস্থা বার্তা প্রেরক ও বার্তা প্রাপক নিজ নিজ মতামত প্রকাশের কি সুযোগ পায়। ফলে প্রতিষ্ঠানে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় যা যোগাযোগের সফলতার জন্য অপরিহার্য। আমি আশা করি কথাটা বুঝাইতে পারছি। তারপরে আসো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। আচ্ছা, যদি হচ্ছে কোনো ব্যক্তি তথ্য প্রেরণ করলো আর হচ্ছে সেটা যিনি হচ্ছেন প্রাপক, তথ্য গ্রহণ করলেন তিনি যদি এটার প্রতি উত্তর বা হচ্ছে ফলাবর্তন না দেয়, তাহলে হচ্ছে সেখানে কি যিনি তথ্য প্রেরণ করলেন সেই বিষয় সম্পর্কে তিনি কি করতে পারবেন না, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। তাহলে হচ্ছে যে এই ফলাবর্তকের মাধ্যমে হচ্ছে কি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তারপর হচ্ছে সঠিক লক্ষ্য অর্জন। ফলাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে ভুল যোগাযোগকে শুদ্ধ করা যায়, এতে বার্তা প্রেরক ও বার্তা গ্রাহক সঠিক লক্ষ্যে উপনীত হতে পারে। তাহলে হচ্ছে এখানে আমরা যে 10টা পয়েন্ট করলাম, এই 10টা পয়েন্ট হচ্ছে গিয়ে সফল যোগাযোগ প্রক্রিয়ার জন্য ফলাবর্তন বা প্রতি উত্তর কেন অপরিহার্য। সেটা হচ্ছে কি যোগাযোগের পরিপূর্ণতার জন্য অপরিহার্য, বার্তার কি প্রত্যক্ষ অনুধাবনের জন্য অপরিহার্য, পরিস্থিতির সার্বিক কি অনুধাবন করার জন্য অপরিহার্য, ভাবের বিনিময়ের জন্য অপরিহার্য, কারণ হচ্ছে প্রতি উত্তর না দিলে ভাবের বিনিময় সম্ভব হবে না। তারপর সঠিক কার্যক্রম গ্রহণের জন্য অপরিহার্য,
তারপরে সফলতা সম্পর্কে ধারণা, সফলতা সম্পর্কে কি ধারণার জন্য অপরিহার্য। তারপরে মাধ্যমের, যে মাধ্যমে তুমি যোগাযোগ সম্পন্ন করো সেই মাধ্যমের কার্যকারিতা মূল্যায়নের জন্য অপরিহার্য। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য অপরিহার্য। গণতন্ত্র মানে যোগাযোগের মাধ্যমে হচ্ছে দেখা যায় যে কোনো বিষয় নিয়ে যখন হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিম্নতম অধীনস্থ কর্মচারী যারা রয়েছেন বা কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন তাদের সাথে যখন যোগাযোগ করবে তারা কি করবে, একটি সেখানে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। তারপর হচ্ছে দ্রুত সিদ্ধান্তের ক্ষেত্রে প্রয়োজন। তারপর হচ্ছে সঠিক লক্ষ্য অর্জনের জন্য, সর্বশেষ কি সঠিক লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন। তাহলে আজকে আমরা এই প্রথম দুইটা 5 এবং 6 অধ্যায় নিয়ে আলোচনা করলাম। এখানে আমরা একটু পিছনে ফিরে যাই। জি, আপনারা একটু আমার সাথে রেসপন্স করবেন, উত্তর দিবেন। আমরা প্রথম পঞ্চম অধ্যায় থেকে এখানে দুইটা প্রশ্ন আলোচনা করছি। একটা হচ্ছে যোগাযোগ কাকে বলে, যোগাযোগের কার্যাবলী বর্ণনা করো। আর যোগাযোগ প্রক্রিয়া হচ্ছে যে স্যার একটা প্রশ্ন করি। জি জি অবশ্যই। স্যার আপনি মানে বই থেকে যে প্রশ্নগুলা মার্ক করে দেন তো পরীক্ষাতে কি এগুলা পড়লে হইব নাকি অতি সংক্ষিপ্তর জন্য আবার আলাদা করে কিছু পড়তে হইব? আচ্ছা, আমি অতি ফাইনাল যখন সাজেশনটা দেবো অতি সংক্ষিপ্তের জন্য আশা করি ওইখানে আপনাদের দিয়ে দেবো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো এক কথা, সেখানে আপনি হয়তো অল্প সময়ের মধ্যে আমরা এখন যেগুলো আলোচনা করতেছি এর মধ্যে আপনাদের অনেক শর্ট প্রশ্ন চলে আসবে, আর এর বাইরেও কিছু শর্ট প্রশ্ন পড়তে হবে। আমি বুঝাইতে পারছি? যেমন আমি এখানে দুইটা প্রশ্ন শর্ট, এখানে যেমন যোগাযোগ কাকে বলে, তাহলে হচ্ছে অনেক ক্ষেত্রে আপনাদের বা যোগাযোগ প্রক্রিয়া কি, হ্যাঁ এরকম প্রশ্ন আসতে পারে শর্টে একের জন্য। ঠিক আছে, মানে জি স্যার, আপনার বুঝতে পারছি। সব বিভাগে আপনার সব প্রশ্ন আসবে, এখান থেকে অনেক প্রশ্ন চলে আসবে, বা এর বাইরেও কিছু প্রশ্ন আপনাকে পড়তে হবে। আমরা হয়তো ফাইনাল যেদিন সাজেশন দেবো আশা করি চেষ্টা করবো আমি যে গ বিভাগের সাথেও ক এবং খ বিভাগের কিছু প্রশ্ন আপনাদের দিয়ে দেওয়ার জন্য। বুঝতে পারছি? তো আজকের জন্য আমরা আজকে এখানেই শেষ করব। আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে এই প্রশ্নগুলো একটু কষ্ট করে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন এবং হচ্ছে বাসায় এখানে হচ্ছে প্রথম এই 5 এবং 6 অধ্যায়, দুইটা অধ্যায়ের মধ্যে কি আছে, দুইটা অধ্যায়ের মধ্যে আপনার যেই 4টা কোশ্চেন আছে এবং সপ্তম অধ্যায়ের মধ্যে 4টা কোশ্চেন আছে, এই 8টা কোশ্চেন আগামী ক্লাসের আগে আপনারা ভালো করে পড়ে নেবেন। স্যার একটা কথা বলি। জি অবশ্যই স্যার এই বলেন। নিতাম স্যার সবগুলো অধ্যায়ের কোশ্চেন গুলো যদি স্ক্রিনে একটু শো করতেন, স্ক্রিনশট নিয়ে রাখতাম। আচ্ছা, আজকে সম্ভব হচ্ছে না, আমরা ফাইনাল যেদিন দিব আগামী সপ্তাহ বলছি, আগামী বুধবার ইনশাআল্লাহ আপনাদের ফাইনালে একটা সাজেশন দিয়ে দিব। ঠিক আছে, আজকে যে কোশ্চেন গুলো আছে, আজকে যে কোশ্চেন গুলো আছে পঞ্চম, এই পঞ্চম অধ্যায় এটা, ঠিক আছে, পঞ্চম অধ্যায়টা আপনারা শর্ট নিয়ে রাখেন। তারপর হচ্ছে এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। এখান থেকে আসলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই যে 2 নাম্বার যেটা, ঠিক আছে, এটা শর্ট প্রশ্ন হিসেবে আসে, যোগাযোগ মডেল কাকে বলে। ফলাবর্তন, এই ফলাবর্তন মানে সফল যোগাযোগের জন্য ফলাবর্তন কেন অপরিহার্য, যেটা হয়তো আপনার খ বিভাগে আসতে পারে, ক বিভাগও আসতে পারে। তারপরে সপ্তম অধ্যায় যেটা আছে, যোগাযোগ কি ধরনের হতে পারে, বিভিন্ন প্রকার যোগাযোগের সংক্ষিপ্ত, মানে এই যোগাযোগের যে বিভিন্ন প্রকার রয়েছে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়, কি ধরনের যোগাযোগ। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে আমরা বিস্তারিত আলোচনা যোগাযোগের কি ধরনের যোগাযোগ আমরা করে থাকি সেটা নিয়ে আমরা আলোচনা করব। মানে যোগাযোগের প্রকারভেদ ও পদ্ধতি, কি কি পদ্ধতি। ঠিক আছে, যেমন হচ্ছে নিম্নগামী যোগাযোগ আছে, ঊর্ধ্বগামী যোগাযোগ আছে। নিম্নগামী যোগাযোগ মানে হচ্ছে ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা আছে তারা যখন তাদের অধীনস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সেটা হচ্ছে কি নিম্নগামী যোগাযোগ। আর ঊর্ধ্বগামী হচ্ছে যে যোগাযোগ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য বা সংবাদ কি প্রতিষ্ঠানের যে অধস্তন কর্মকর্তা বা কর্মচারী এর নিকট থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা, যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যা বা কর্মচারীদের সমস্যা সেগুলো কি করে কর্মচারী বা কর্মকর্তারা কি করে ঊর্ধ্বতন যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তাদের কাছে সেই তথ্য প্রেরণ করে থাকে বা তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলে থাকে, এটাই হচ্ছে কি ঊর্ধ্বমুখী যোগাযোগ। তারপর হচ্ছে সমান্তরাল যোগাযোগ আছে, তারপরে হচ্ছে তোমার উলম্ব বা খাড়াখাড়ি যোগাযোগ। এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে হয়তো ইনশাল্লাহ রবিবার যে ক্লাসটা সেই ক্লাসে আলোচনা করে দেব। ঠিক আছে, আজকে যেহেতু এখন আমরা আলোচনা করতে পারতেছি না, তো আমরা এই প্রথম দুইটা অধ্যায়ে যে প্রশ্ন ছিল এগুলা এবং হচ্ছে এই সপ্তম অধ্যায়ে আপনারা চেষ্টা করবেন এই প্রশ্নগুলো নিয়ে ভালো করে একটু পড়ার জন্য। আর আমি আবারও বলি, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পয়েন্ট গুলো মুখস্থ করবেন, ডিটেলসে ভালো করে পড়বেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা লিখতে পারবেন। আর যে প্রশ্নগুলো আপনাদের কাছে একটু হার্ড, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করলেন, আপনার পয়েন্ট গুলো মুখস্থ হয়েছে, এবার রিডিং পড়েন, রিডিং পড়ার পর আপনি দেখেন কতটুকু লিখতে পারেন, সেটা আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করবে। আপনি যদি দেখেন যে পারতেছেন তাহলে তার কোনো সমস্যা নেই, আর যদি দেখেন সমস্যা হচ্ছে তাহলে ভালো করে মুখস্থ করার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা এই বিষয় সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন?
আপনারা সবাই কি স্ক্রিনশট নিছেন কোশ্চেন গুলো? জি স্যার। জি ইনশাআল্লাহ। আর আশা করি আপনারা পড়ালেখা করবেন, আপনাদের পরীক্ষা কাছাকাছি চলে আসছে, আপনারা সবাই আন্তরিকভাবে পড়ালেখা করবেন আপনাদের নিজেদের জন্য, আপনাদের নিজেদের ক্যারিয়ারের জন্য, ঠিক আছে? আপনাদের জন্য শুভকামনা রইল। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।